এই বাস্তবতা বিবেচনায় ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা কতটুকু? আমার মনে হয় যে নির্বাচনের সাথে যে বিষয়টি সম্পর্কিত সেটি হচ্ছে সংস্কার, এবং ওই কারণেই নির্বাচন নিয়ে এতটা কথা হচ্ছে। এবং এটি সত্যি যে বড় রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনমুখী, যারা নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারেন অথবা ভালো অবস্থানে যেতে পারেন, তারা যে নির্বাচন চাইবেন এটা খুব স্বাভাবিক। মানুষ 16 বছর আপনার ভোট দিতে পারেনি আওয়ামী শাসন আমলে, এবং মানুষও ভোটের জন্য মুখিয়ে আছে। কিন্তু আমরা যদি গণ অভ্যুত্থানের দিকে তাকাই, আপনি একটু আগে জুলাই চার্টারের কথা বলছিলেন, সেটি কিন্তু শুধুমাত্র একটি নির্বাচনের ভেতর দিয়ে পালাবদলকে বোঝায়নি। সেটি বুঝিয়েছে যে আমাদের রাষ্ট্র সংস্কার হবে, সংবিধানের সংস্কার হবে, আমাদের যেখান থেকে ফ্যাসিবাদের উৎপত্তি হয় সেই জায়গাটির পরিষ্কার করা হবে, এবং সরকার যেন আমাদের জনগণকে সম্মান করে এবং জনগণের যেন নাগরিক অধিকার নিশ্চিত হয়। এই কথাগুলো যখন আমরা বলি তখন দেখা যায় যে আমাদের মধ্যে যে ঐক্যটা তৈরি হয় ফ্যাসিবাদের বিদায়ের ভেতর দিয়ে, সেটির মধ্যে এক ধরনের বিভেদ তৈরি হয়। কেউ বলছে আর্লি নির্বাচন চায়, কেউ বলছে সংস্কার ছাড়া নির্বাচন চায় না, কেউ এমনও বলেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকদের বিচার হওয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন চায় না। এমনকি ইদানিং অনেকে বলছেন যে প্রফেসর ইউনূস সরকারকে প্রলম্বিত করলে বা তাকে একা চিন্তা করে আরও কিছুদিন থাকা যায় কিনা। এই সব কথারই তাদের পার্সপেক্টিভ থেকে হয়তো যুক্তি আছে, কিন্তু আমার মনে হয় দেশের একটা স্থিতির জন্য নির্বাচন জরুরি। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের মৌলিক সংস্কারের জায়গায় আমার মনে হয় খুব বেশি দ্বিমত করার অবস্থায় কোনো দল নাই। জনাব আশরাফ কায়সার, নাগরিকরা না হয় সচেতন হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো কি এখনো আটকে আছে রাজনীতি মানে ক্ষমতার ভাগাভাগি প্রশ্নে? তারা মুখে অনেক ভালো ভালো কথা মাঝে মধ্যে বলেন, কিন্তু বাস্তবে আমরা তাদের অবস্থা দেখি না। মাঠে যদি আপনি তাকান, মারামারি, অন্তর্কোন্দল, দখলদারিত্ব, চাঁদাবাজি, এই শব্দগুলোই এখনকার রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। কখনো কখনো দুঃখ হয় এই জন্য যে তারা কি সবাই জুলাই ভুলে গেছেন, তারা কি অগাস্ট ভুলে গেছেন, তারা কি ভুলে গেছেন যে তাদের মতাদর্শের একটি রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়েছে। মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধান বিচারপতি, বায়তুল মোকাররমের খতিব সবাই পালিয়ে গেছেন। এই বাস্তবতায় কি তারা এই ভাষায় কথা বলতে পারেন? তারা কি এই রাজনীতি করতে পারেন? আরও একটা জিনিস হচ্ছে যে আমাদের সমাজে আপনার চারপাশে কিছু স্তাবক জড়ো হবে এবং তারা আপনার স্তুতি করবে, তারা আপনাকে এমন লোভ প্রলোভন দেখাবে যেটি আপনি হয়তো বশ্যতা স্বীকার করবেন। এই ইকোসিস্টেমটা এখনও রাজনীতির চারপাশে, রাজনৈতিক দলের চারপাশে, ক্ষমতা কেন্দ্রের চারপাশে ঘোরাঘুরি করছে। আপনি একটা বিস্ময়ের ঘটনা দেখেন, পৃথিবীতে কোথাও নেই রাজনীতির নেতারা তাদের কোনো প্রফেশন নেই, তারা রাজনীতির উপরে বেঁচে থাকেন। এটা কি ধরনের অদ্ভুত! কোনো প্রফেশনাল ক্যাটাগরিতে আপনি কিন্তু রাজনীতি পাবেন না। বিগত সময় আমরা যেমনটি দেখেছি যে রাজনীতি আসলে লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে, এবং বলা হয়েছে সবচেয়ে লাভজনক ব্যবসা। ধরুন একজন আজকে 1 কোটি টাকা বিনিয়োগ করলো নমিনেশন পেতে, বা 5 কোটি টাকা বা 10 কোটি টাকা, তিনি 1000 কোটি টাকা হয়ে যায় তার 5 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে। এই যে জাদু, এই যে আলাউদ্দিনের চেরাগ, এটি আপনাকে ভেঙে ফেলতে হবে এবং রাজনীতিকে আপনার নন আকর্ষণীয় করে ফেলতে হবে।